গুড মর্নিং। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সকালবেলা স্নান টান সেরেই একদম আলপনা দিতে চলে এসেছি। পুজো দিয়ে দিয়েছে প্রসেনজিৎ অফিসে যাওয়ার আগে, আর আমার দায়িত্ব ছিল এই আলপনাটা দেওয়া। কারণ কি বলতো, সকালবেলায় রান্না বান্না সমস্ত কিছু একা হাতে সেরে ওই পুজোর দেওয়াটা অনেকটাই দেরি হয়ে যেত। তাই প্রসেনজিৎকে বলেছিলাম, তুমি পুজোটা দিয়ে নিও, আমি আলপনাটা দিয়ে নেব। আর আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সারাদিন একদম মেঘলা ওয়েদার, একটু রোদ ওঠেনি জানো তো। আর পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির দিন রোদ উঠবে এরকম আশা করাই যায় না। প্রতি বছরই দেখি ওয়েদারটা কেমন মেঘলা মেঘলাই থাকে। তো আলপনা দিচ্ছে, আর এখনও পিঠে পুলি কিছুই বানায়নি। প্রসেনজিৎ অফিস থেকে আসবে, তারপরে সন্ধ্যাবেলা দুজনে একসাথে যতটুকু পারবো ততটুকুই বানাবো। তো এদিকে পুজোর দেওয়া তো হয়েই গেছে, আর আমি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিচ্ছি। আমার যে ঘরে ঠাকুরটা পাতা আছে সেইখানেও একটু ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিলাম, আর ঘরের দরজার সামনে একটু দিয়ে নিলাম। কি বলতো, বিয়ের আগে এরকম প্রচুর আলপনা দিয়েছি, আলপনা দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন না ধৈর্য জিনিসটা নেই। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কখন তাড়াতাড়ি সমস্ত কাজটা কমপ্লিট করতে পারবো। তো মাকে দেখেছি ছোটোবেলা থেকেই যে পৌষ সংক্রান্তির দিনকেই বাড়িতে উঠোন একদম গোবর দিয়ে নেপে পুছে তারপরে আলপনা দিত। তারপর তো রাত্রেবেলাতে সন্ধ্যাবেলার দিকে পিঠে বানাতো। তো মা যেটা করেছে সেটা আমিও শিখেছি। এখনকার দিনে গোবর দিয়ে আলপনা দেওয়া সেটা আর নেই, মানে গোবর দিয়ে উঠোন নেপে তারপরে আলপনা দেওয়া সেটা তো এখনকার দিনে নেই। এখনকার দিনে তো সব জায়গাতেই পাকা উঠোন, ফ্ল্যাট হয়ে গেছে, উঁচু উঁচু বাড়ি, তাই না? তো দেখো, আমি এখানে বেশ সুন্দর করে আলপনাটা দিলাম। আদি এখনও দেখেনি, কারণ আদি ছাদে আছে ওর কাম্মার সাথে, আর আমি সেই ফাঁকে আলপনাটা দিচ্ছি। ওকে আমি বলেছিলাম যেরকম আলপনা দেবো সঙ্গে থাকিস, ও ভুলে গেছে। আর আমিও দেখলাম কখনও আসবে, ওর অপেক্ষা করে লাভ নেই, চটপট করে কাজটা সেরে নিই। বিয়ের পরে শ্বশুরবাড়িতে পৌষ সংক্রান্তি পালন করার সৌভাগ্য এখনও পর্যন্ত আমার হয়নি। কারণ বিয়ের পরে আদি হয়ে যাওয়ার পরে কলকাতাতেই প্রসেনজিতের সঙ্গে আমার থাকা, দেখতে দেখতে প্রায় 5 বছর হয়েও গেল একসঙ্গে পথ চলা। তো এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে পৌষ সংক্রান্তির দিন কি হয় সেটা চোখে এখনও দেখা হলো না। তো এটার জন্য একটু আফসোস তো থাকেই। আর প্রসেনজিতের মুখে শুনেছি গ্রামের দিকে নাকি এই পৌষ সংক্রান্তিতে অনেক বড় আয়োজন হয়। সকাল থেকেই নাকি গোটা উঠোনে ন্যাপা পোচা হয়ে একদম আলপনা দেওয়া, তারপরে বিকেল থেকেই নাকি বিভিন্ন রকম পিঠেপুলি দেয়, পিঠেপুলি বানানো হয়। তো এটা দেখার খুব আগ্রহ আছে, খুব ইচ্ছাও আছে। জানি না এই সৌভাগ্যটা আমার কোনো দিনও হবে কি না। যদি কোনো দিনও হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলাতে আলপনা দেওয়ার পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, একদম সন্ধ্যাবেলাতেই আসলাম ক্যামেরার সামনে। তো দেখো, সন্ধ্যাবেলাতে একদম রান্নাঘরে চলে এসেছি, আমরা দুই জায়ে মিলে পিঠে ভাজছি। প্রসেনজিৎ এখনও অফিস থেকে আসেনি, দেওরও আসেনি। তো মন বললো, দিদি আমি কয়েকটা তেলের পিঠে ভাজবো। তো ওকে আমি বললাম তাহলে করো। আর আজকে এই বছরে পৌষ পার্বণটা একটু অন্যরকমভাবেই আমাদের কাটছে, কারণ দুই যা একসঙ্গে পৌষ পার্বণ পালন করছি। তো বেশ মজাই হচ্ছিল, আনন্দ করে দুজনাই এরকম পিঠে পুলি ভাজছিলাম। পিঠে পুলি তো আর নয়, ওই পিঠে যতটুকু যা পারছিলাম। আর মন খুব সুন্দরভাবে তেলের পিঠেগুলো ভাজছিল, জানো তো, খুব সুন্দর ফুলছিল, এত সুন্দর লাগছিল, একদম নতুন হাতে এত সুন্দর ফুলাচ্ছিল, দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো সেই সময় শাশুড়ি মাকে একটু ফোন করে দেখিয়েও দিলাম যে দেখো তোমার ছোটো বৌমা কেমন কাজ শিখেছে। তো মা তো আমার কাজ দেখেছে, কিন্তু ছোটো বৌমার কাজ এখনও সেভাবে দেখেনি। মা তো খুবই আনন্দ পাচ্ছিল। আর আমার শাশুড়ি মা পিঠে পুলি করাতে একদম এক্সপার্ট। কোনো দিন যদি সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। প্রসেনজিতের মুখে শুনেছি আমার শাশুড়ি মা নাকি অনেক রকম পিঠে করতে পারে। তো আমি 2-1 রকম প্রায় খেয়েছি পিঠে, কিন্তু অনেক রকম পিঠে খাওয়ার সৌভাগ্য আমার এখনও হয়নি। তো এইবার শীতেই যদি কোনো দিনও আমি শ্বশুর বাড়িতে যাই, তাহলে মাকে আমি প্রত্যেকটা পিঠে বানাতে বলবো, আর তোমাদেরকে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করব। আর দেখো মন কি সুন্দর মালপোয়াগুলো ভাসছে, একদম লুচির মতো ফুলছে, তাই না? আর প্রত্যেকটা মালপোয়ার একটা আলাদা শেপ তৈরি হচ্ছে। দেখো একদম ফুলের মতো দেখতে, চারিদিকে খাঁচকাটা খাঁচকাটা, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো
বললাম না কি সুন্দর মালপোয়াগুলো ফুলেছে। আর এই দেখো চারিদিকে একদম খাঁচকাটা মনে হচ্ছে একটা যেন ফুল, তাই না? দেখতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর এই তেলের পিঠেটা আমার আদির আবদারেই হয়েছে। আমার আদি তো অন্য কোনো পিঠে খেতেই চায় না, তেলের পিঠেটা একটু ভালোবাসে। তো ওর কাম্মার কাছে আবদার করেছিল, কাম্মা তুমি আমাকে তেলের পিঠে বানিয়ে খাওয়াবে। তো ওর কথা মতোই বানিয়েছে মন। কি করছো? মানে ফার্স্ট টাইম ট্রাই করছি। কি? ভাপা পিঠে ট্রাই করবো ফার্স্ট টাইম। ভাপা পিঠে? উত্তরবঙ্গের স্পেশাল। উত্তরবঙ্গের স্পেশাল সবাই খায় না, আমাদের এদিকে ভাপা পিঠে কেউ বানাতে পারে না, যত সম্ভব না। আমার মা শুনে বলছে আমি কোনোদিনও এরকম পিঠে বানাইনি, দেখিও নি। আমি উত্তরবঙ্গে মানে বিয়ের পরে আমাদের ওখানে তো দেখি, মানে শ্বশুরবাড়ি দেখেছি। হ্যাঁ, ওখানে তো রাস্তা ধারে যে দোকানগুলো তো বিক্রি হয় শীতকালে, তাই না? কি করেছো এর মধ্যে? কিছু নেই, চালের আটা নিয়েছি, লবণ জল, লবণটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এটাতে হালকা ছড়িয়ে ছেড়ে দেবো। জলটা কি ঠান্ডা নাকি নর্মাল ওয়াটার, তাই তো? রুম টেম্পারেচারে যা থাকে সেই যেরকম ছিটিয়ে একদম মাখিয়ে ফেলতে হবে? ডো বানাতে হবে? ডো বানাতে হবে না, তাহলে ঝরঝরে হবে আর কি, কিন্তু একটু ময়েশ্চার থাকবে আটাটার মধ্যে। বাংলাদেশের মানুষও খুব করে ভাপা পিঠে, এটা তো মেন বাংলাদেশেরই না? ইনভেনশন বাংলাদেশি, মেবি আমি জানি না, আমি শিওর না, তো সম্ভবত বাংলাদেশি ইনভেনশন সম্ভবত। তুমি শিখেছো কার কাছ থেকে? আমি কার কাছে শিখিনি, মা করতো, মাটা দেখে দেখে। দেখা যাক প্রসেনজিৎ কেমন পারে ভাপা পিঠে। সেটা কি বলতো, একটা আমাদের গ্রামের বাড়িতে যেটা হতো কি, তো হচ্ছে একটা হাঁড়িতে ন্যাকড়া জড়িয়ে নিত, কাপড় জড়িয়ে নিত, দিয়ে তার ভিতরে জল দিত, ওটা স্টিম উঠতো, বাটির মধ্যে করে নিয়ে ওর মধ্যে দিয়ে আবার ঢেকে দিত। হ্যাঁ, আমি দেখেছি মায়ের করা। তো মা আবার এবার একটু মডার্ন হয়ে গেছে, একদম যন্ত্র পাঠিয়েছে। ঢাকনাটা কোথায় দেখি? এই তো ঢাকনা, তারপর প্রেসার কুকারে দিয়ে বানানোর জন্য জানি না কি হবে। জিনিসটা দেখতে কিন্তু বাটিটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখা যাক কি হয়। এই যে আমি কোনোদিনও ট্রাই করিনি, প্রয়োজন পড়েনি আজ পর্যন্ত, ফার্স্ট টাইম। এই কাজটা সব থেকে জটিল, আটাটা রেডি করা। বেশি দিলে ক্যাতক্যাতে নরম হয়ে যাবে, আর শুকনো রাখলে ওর হয় না। এটাকে এরকম করে মাখিয়ে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বেশি দানা তোমার হচ্ছে বেশি ভেজা মানে করা যাবে না, হালকা শুকনো রাখতে হবে, আর বেশি শুকনো রাখা যাবে না, শুকনো রাখলে কাঁচা থেকে যাবে। আচ্ছা, তা করতে থাকো, পুরোটা আজকে দেখাবে, ঠিক আছে? তুমি ভিডিও করতে থাকো, কোথায় কি দাঁড়ায়। ঠিক আছে, আজকে সারাদিন ধরে পিঠে বানানোর একদম ধুম লেগে গেছে, সারাদিন না মানে সন্ধ্যা থেকে। ওদিকে সন্ধ্যাবেলাতে মন বানালো তেলের পিঠে, আর এদিকে প্রসেনজিৎ বানাচ্ছে এখন ভাপা পিঠে। তো দেখা যাক কেমন হয় খেতে। ভাপা পিঠে খেয়েছি আমি, আমার শ্বশুরবাড়িতেই খেয়েছি, দারুণ খেতে লাগে। তো অনেক বছর খাওয়া হয় না। কি তোমাদের একটা জিনিস দেখ, এই যে এখানে নারকেল কোড়া লাগে, মানে গুড় দিয়ে চাই বানানো, এগুলো মা পুরো রেডি করে পাঠিয়ে দিয়েছে, যাতে আমাদের কোনো খাটনিই করতে হয় না, এক কৌটো পাঠিয়ে দিয়েছে। তো বিয়ের পরে খেয়েছি অনেকবার, কিন্তু অনেক বছর খাওয়া হয়নি আমাদের, কিন্তু অনেক বছর খাওয়া হয়নি, প্রায় 4 বছর তো হলোই খাওয়া হয়নি। কলকাতায় চলে আসার পরে শীতের মধ্যে আর যাইও নি ওখানে, আর খাওয়া হয়নি। তো এইবার প্রসেনজিতের হুজুক ভাপা পিঠে খাবো, তো ও হুজুকে করছে, আমি কোনোদিনও মানে বানাইনি, শাশুড়ি মাকে দেখেছি, কিন্তু মাথার মধ্যে ব্যাপারটা ঢোকেনি। তো দেখা যাক কেমন হয়, প্রসেনজিতের কাছ থেকে শিখে নিই। মনে হচ্ছে হয়ে গেছে। কি করে বুঝবো হয়েছে? এই যে দেখো, এই যে ও সেই ময়াম দেওয়ার মতো মনে হচ্ছে হয়ে গেছে। দেখি যদি কিছু কম বেশি হয় তো। তারপরে এখানে কিন্তু শেষ না, মানে এখান থেকে যে ডিরেক্টলি তুমি দেবে বাটিতে, সেটা কিন্তু হবে না। তাহলে দাঁড়াও দেখাচ্ছি, এর মধ্যে একটা টুইস্ট আছে। এনে নিলাম, এই ঠিক আছে, এর মধ্যে দিয়ে ছেলে নিতে হবে। আর একটা বড় বাটি নিলে পারতা, বাইরে বেরিয়ে যায় যদি। আমি তো এইটুকু জায়গাটা দিয়ে নেবো, কারণ এটা ঝুড়ি আছে। ও সেই পড়ছে না না, তাহলে বড় জায়গা লাগবে, তাহলে এরকমই করব। সিস্টেম চেঞ্জ। হ্যাঁ, পড়ছে এই আচ্ছা, এরকম হবে, সেই বালি চালার মতো করে চেলে নিতে হবে।
তুমি একটু বড় থালা দাও। উত্তরবঙ্গের ভাপা পিঠে কীভাবে বানানো হয় সম্পূর্ণটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। তো মনে শেখার খুব আগ্রহ ছিল ভাপা পিঠে কীভাবে বানানো হয়, তো ও দেখি প্রসেনজিতের সঙ্গে কাজে লেগে পড়েছে। প্রেসার করে জল দেওয়া হয়েছে। দেখালাম তো জল দেওয়াটা। জল দেওয়ার কি দেখাবো, নর্মালি যখন জল দেয় হাফে একটু কম দিই, মানে 1/3 দিয়েছি, বুঝতে পারলে তো? 1/3 জল দেওয়া আছে, স্টিম বেরোবে তারপরে বসাবো। প্রসেনজিৎ তো তোমাদের প্রথম থেকেই দেখিয়ে দিল কীভাবে ভাপা পিঠে বানানোর শুরুটা। তো চলো এবার বাদবাকিটা আমি তোমাদের বলে দিই। শাশুড়ি মা যে বাটিটা পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে প্রসেনজিৎ ওই যে চালের গুঁড়োটা মাখিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। এটা কিন্তু একদম আলতো হাতে দিয়েছে, চেপে চেপে নয়। চেপে চেপে দিলে নাকি সেই পিঠে একদমই ওঠে না। তারপরে দেখো যে পুরটা রেডি করে পাঠিয়েছিল, মানে নারকেলের পুরটা গুড় দিয়ে, সেই পুরটা দিয়ে দিল বেশ পরিমাণে। তার মধ্যে আবারও দিয়ে দিল কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। আর তোমরা বারবারই দেখো ভালোভাবে যে এটা কিন্তু একদমই চাপ দিয়ে দিচ্ছে না, একদম হালকা হাতে ওপরে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। তো যতটা হালকা হাতে দেবে ততটাই নাকি এই পিঠে খুব ভালো হয়। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও শিখে নিলাম, খেয়েছি অনেকবার কিন্তু শেখা হয়নি, এই ফাঁকে একটু শেখা হলো। তারপরে একটুখানি ভালো করে এটাকে দিয়ে দেখো এবার ঢাকনাটা দিয়ে দেবে। ব্যাস, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপরে প্রেশার কুকারে যখন স্টিম উঠবে তখন এই প্রেশার কুকারের ওপরে এই বাটিটা বসিয়ে দিল। দিয়ে তারপরে মিনিমাম 5 মিনিট কি 6 মিনিট মতো ওয়েট করতে হবে। তো ব্যাস, তারপরেও দেখে হয়ে গেলেই তুলে নিতে হবে। কিন্তু বারবার একটু খুলে আমরা প্রথম দেখছিলাম, তার কারণ কি বলতো, প্রথমবার করছি তো আদৌ ঠিকঠাক হচ্ছে কি না সেই কারণে। আর এদিকে মন আর প্রসেনজিৎ দুজনে মিলে লেগে পড়েছে পিঠে বানাতে। আর আজকে আমার ছুটি। প্রত্যেক বছর সংক্রান্তির দিন আমি আর প্রসেনজিৎ দুজনে মিলে পিঠে বানাই। আজকে যেহেতু নতুন বউ আমাদের বাড়িতে আছে, তো দুইজন মিলেই করুক, তাই না? দাদা আর বোন দুজনে মিলেই পিঠে বানাক। আজকে আমার ছুটি আর দেওরেরও ছুটি। তো দেখো মন প্রসেনজিৎকে কী সুন্দরভাবে চালের আটাটা রেডি করে দিচ্ছে, আর ওদিকে প্রেশার কুকারে ভাপা পিঠে হচ্ছে। তো দেখো এবার আমার 5 থেকে 7 মিনিট হয়েও গেছে। এবার প্রসেনজিৎ তুলে নিল। এবার চলো তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পরে একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে এবার দেখো কি সুন্দর বাটির মতো হয়েছে দেখতে, একটুও ভাঙলো না, দারুণ হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এই দেখো সুন্দর কিন্তু হয়েছে, উত্তরবঙ্গের একদম স্পেশাল। উত্তরবঙ্গ বাংলাদেশ, কিন্তু কি বলতো আমাদের দক্ষিণবঙ্গে ভাপা পিঠের সম্বন্ধে অনেকেরই অতটা অভিজ্ঞতা নেই। উত্তরবঙ্গে যখন আমি প্রথম গেছি বিয়ের পরে, তখন এই পিঠেটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এই পিঠের সঙ্গে যদি একটু ঝোলা গুড় হয় তাহলে একদম জমে ক্ষীর। আর অনেকে জানো তো এই পিঠেতে এই যে আমরা নারকেল মানে পুরটা দিচ্ছি, তো অনেকেই নারকেল পুরটা দেয় না, এমনি চালের গুঁড়ো দিয়ে এরকম পিঠেটা ভাপিয়ে নিয়ে কষা মাংসের সাথেও অনেকে খায়, খেতে নাকি ভালো লাগে। প্রসেনজিৎ বলছিল, কিন্তু প্রসেনজিৎ এটাও বললো যে মাংসের সাথে ওরা খায়নি, এরকমভাবে চালের মধ্যে মানে চালের গুঁড়োর মধ্যে নারকেলের পুর দিয়েই ওরা খেয়েছে। আবার এরকমও বিক্রি হয়, মানে ওদের ওখানে বিক্রি হয় যে এরকম পাটালি গুড় ভেতরে দিয়েও এরকমভাবে নাকি পিঠে বানায় ওদের ওখানে। প্রসেনজিৎদের ওইখানে আমি খেয়েছিলাম, বাজারেও বিক্রি হয় এই শীতকালে। তো একটা পিসের দাম 10 টাকা 15 টাকা করে। তাই প্রসেনজিৎকে মজা করে বলছিলাম যে বেশ ঠান্ডা পড়েছে, চলো গ্যাসটার প্রেশার কুকারটা নিয়ে রাস্তায় বসি, তুমি আর আমি মিলে পিঠেটা বানাই, বিক্রি করি 10 টাকা পিস। একটু মজাই করছিলাম। তা মন তো কয়েকটা তেলের পিঠে বানিয়েছিল, তো খেতে খেতে শেষ হয়ে গেছে। তা আদিবাবুর মন পোষায়নি, আবার ওর কাম্মাকে বলছে যে কাম্মা আর কয়েকটা তেলের পিঠে ভাজো। আর মন আমাদেরও পোষায়নি, কারণ এত সুন্দর খাবারটা আর একটু বেশি হলেই ভালো হয়। তো এই দেখে প্রসেনজিৎ তো একটার পর একটা ভাপা পিঠে বানিয়েই যাচ্ছে, আর এদিকে মনও তেলের পিঠে রেডি করছে, মানে আরও ভাজবে বলে। তাহলে ভাবো আজকে আমাদের বাড়িতে কেমন পিঠের ধুম লেগে গেছে, দেখেছো? আর প্রত্যেকটা ভাপা পিঠে এত সুন্দর উঠেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এইদিকে দেখো মনও ভাসছে যে তেলের পিঠে, দুটোই সুন্দর হয়েছে। আজকের দিনটা খুব ভালো গেল আর খুব আনন্দেই গেল। তো
তো একদম কোনো বাধা বিপত্তি কিছু আসেনি। গত বছর তো খুব একটা ভালো গেছিলো না, এবছর বেশ ভালো গেল, খুব আনন্দ করে সকাল থেকেই কাটালাম। তো অবশ্যই এই ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রসেনজিৎ তোমাদেরকে প্রত্যেকটা পিঠে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, আর তোমাদের সাথে সাথে আমিও রেসিপিটা দেখে নিলাম, আর তোমাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দেবে এই পিঠেটা দেখো কতটা পরিমাণে সফট হয়েছে, আর ভেতরটা একবার দেখো। খুব সহজ, একটু বুঝে করলে একদম খুবই সহজ, খেতেও কিন্তু দারুণ। আর প্রসেনজিৎ খেয়েও তোমাদেরকে বুঝিয়ে দেবে জিনিসটা কেমন, আর ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে, ওর মুখের আকার ভঙ্গিতেই বুঝতে পারবে যে কতটা জিনিসটা টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতো এটুকুই। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও। টাটা।